যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা সেসব মহিলাদের জন্য ঔষধ বানাতো। কিন্তু একটা আশ্চর্যকর বিষয় হলো আমার মা ওই মহিলাদেরকে যে ঘরে নিয়ে যেত সেই ঘরে আর কাউকেই যেতে দিত না। শুধু কাজের মহিলাটার যাওয়ার পারমিশন ছিল ওই ঘরে। বিয়ের পর আমার যখন বাচ্চা হচ্ছিল না তখন আমি আমার মাকে বললাম, দেখো মা, তুমি তো সব মহিলাদেরকে ওষুধ বানিয়ে দাও বাচ্চার জন্য, তাহলে মা তুমি আমাকে ওষুধ বানিয়ে দাও। তখন আমার মুখে এই কথা শুনে মা অনেক রেগে গেল আর আমাকে বারণ করে দিল। তারপর আমি আমাদের বাড়ির কাজের খালাটাকে বললাম আমাকে সাহায্য করতে। এদিন আমাদের বাড়ির কাজের খালাটা মুখটা লুকিয়ে মায়ের ঘরে গেল। মা তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি মুখটা চাপা দিয়ে আছো কেন? তখন খালা বলল, মুখে তেল পড়েছে তাই মুখটা খারাপ হয়ে গেছে। তার পরের দিন কাজের খালার জায়গায় আমি মায়ের রুমে গেলাম। ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। আমার মা তাদের গ্রামের সব থেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিল। ওই গ্রামের মধ্যে আমার মাই প্রথম মহিলা যে সবার আগে ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা ডাক্তারি পড়ালেখাটা একদমই কমপ্লিট করতে পারেনি, কারণ হঠাৎ করে আমার দাদু মারা গেল। আমার দাদু মারা যাওয়ার পর আমার মা ডাক্তারি শুরু করলো। যেসব মহিলাদের বাচ্চা হতো না সেসব মহিলাদেরকে ঔষধ দিত। তারপর আমার মায়ের বিয়ে হয়ে গেল। এরপর আমি পৃথিবীতে এলাম। এখন আমারও বিয়ের বয়স হয়ে গেছে। তারপর আমার মা মহিলাদেরকে ঘরের মধ্যে বসে ঔষধ দিত। যেসব মহিলাদের বাচ্চা হতো না সেসব মহিলাদেরকে আমার মা ঔষধ দিত, আর যাদের বাচ্চা হতো না তাদের বাচ্চা হতেই হতো। কিন্তু আমার একটা বিষয় বেশ অদ্ভুত লাগতো, সেটা হলো মা সবার সামনে কেন চিকিৎসাটা করতো না, একটা রুমের মধ্যে কেন নিয়ে চিকিৎসা করতো। আমারও তো 16 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত জানতে পারলাম না রুমের মধ্যে কি আছে। কারণ ওই ঘরে তো কাজের খালা ছাড়া আর কাউকেই মা যেতে দিত না। কিন্তু আমার কাছে আরো একটা বিষয় বেশ অদ্ভুত লাগে, যতগুলো মহিলা ওই রুমের মধ্যে ঢুকতো কিছুক্ষণ পর সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। সেই চিৎকার শুনে মনে হতো যেন ওই ঘরে বসে এখনই বাচ্চা হচ্ছে, কিন্তু ওই ঘরে বসে তো কোনো বাচ্চা হতো না। তাহলে ওই চিৎকার চেঁচামেচি গুলো কেন আসতো? কিন্তু আমি রুমে অনেক ঢোকার চেষ্টা করেছি, আমার মা কখন আমাকে রুমে ঢুকতে দেয়নি। এমনকি আমার বাবা অনেকবার রুমে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মা আমার বাবাকেও সেই রুমে ঢুকতে দিত না। আমার বাবা এই জন্য আমার মাকে কিছুই বলতো না, কারণ আমার মা তো অনেক টাকা ইনকাম করতো। যেসব মহিলাদেরকে ওষুধ দিত আর বাচ্চা হতো তারা খুশি হয়ে অনেক মিষ্টি, জামা কাপড়, বাজার, টাকা পয়সা অনেক কিছু আমাদের বাড়িতে দিয়ে যেত মাকে। তারপর আমার বিয়ে হয়ে গেল। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ। আমার স্বামী অনেক সময় মাকে নিয়ে মজা করতো। তারপর আমার স্বামী আর আমি যখন আমার বাবার বাড়িতে বেড়াতে গেলাম তখন গিয়ে দেখলাম আমার মা অনেক বড় একটা মেশিন কিনেছে। তখন আমার মাকে জিজ্ঞাসা করলাম, এটা কি মা? তখন মা বললো, এটা তুমি চিনবে না, এটা এক ধরনের মেশিন। তখন আমি আমার মাকে বললাম, তুমি তো কার অপারেশন করো না, তাহলে এটা দিয়ে তোমার কি হবে? তারপর মা বললো, এটা আমার অনেক দরকারি, আমার কাজে লাগবে, এটা তুমি বুঝবে না। তখন আমি আমার মাকে বললাম, দেখো মা, তুমি তো অনেক কষ্ট করেছো, অনেক টাকা ইনকাম করেছো, এখন আর তোমার কষ্ট করতে হবে না। তারপর আমার মা আমাকে বললো, টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই নেই রে। টাকা পয়সা এমন একটা জিনিস যেটা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময় এটা লাগে, বুঝছিস? তারপর একদিন আমার শাশুড়ি আমাকে বললো, দেখো তোমার ননদের তো বাচ্চা হচ্ছে না, তাহলে তুমি একটা কাজ করো, তোমার মাকে বলো যাতে আমার মেয়েটার চিকিৎসা করে। আর ঠিক সেই দিনই আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম এবং গিয়ে মাকে বললাম, দেখো মা, আমার ননদের বাচ্চা হচ্ছে না, তুমি আমার ননদের চিকিৎসা করো। আর একটা কথা, আমার ননদের কাছ থেকে কিন্তু তুমি একটা টাকাও নিবে না। আর এই কথাটা শুনে আমার মা অনেক রেগে গেল আর বললো, টাকা নেবো না মানে? তুই জানিস একটা রোগী চিকিৎসা করাতে কতগুলো টাকা খরচ হয়? তখন আমি আমার মাকে বললাম, কি আর খরচ হয়, কিছু কিছু ওষুধই তো দাও মাত্র, তুমি আমার ননদকে না হয় ওইটুকু ওষুধ ফ্রিতেই দিয়ে দিলে। আর ও আমার নিজের ননদ, ওর কাছ থেকে যদি তুমি টাকা নাও তাহলে কেমন দেখায় তুমি বলো? তখন আমার মা বললো, যদি টাকা নাও নেই তাহলে কিন্তু তুই ওদের চোখে খারাপ হবে। আমি বললাম কেন খারাপ হবো? তখন বললো, আমি যদি ওষুধ দিই তাও যদি তোর ননদের বাচ্চা না হয় তাহলে কিন্তু ওদের চোখে তুই খারাপ হয়ে যাবি। তখন আমার মাকে অবাক হয়ে বললাম, আমার ননদের বাচ্চা কেন হবে না? তাহলে এ পর্যন্ত তুমি যাদেরকে চিকিৎসা করিয়েছো সবারই তো বাচ্চা হয়েছে, তাহলে আমার ননদের কেন বাচ্চা হবে না? তারপর আমার মা আমাকে বললো, দেখো বাবা, আমি তোমার ননদের চিকিৎসা করাতে পারবো না। তখন আমি আমার বাবাকে বললাম, আমার বাবা অনেক কষ্ট করে আমার মাকে রাজি করালো, আমার ননদের চিকিৎসা হলো। তারপর আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তো আমার মা তোমাকে কি করে চিকিৎসা করলো গো? আমার ননদ তখন আমাকে বলল, তোমার মা আমাকে একটা ডাইনিং বসিয়েছে। আমি তখন আমার ননদকে জিজ্ঞাসা করলাম, আমার মা তোমাকে কোনো রুমে নিয়ে যায়নি? তখন আমার ননদ বলল, না, শুধুমাত্র একটা ডাইনিং এ বসিয়ে আমাকে কিছু ওষুধ লিখে দিল আর কয়েকটা টেস্ট করাতে বলল। মুখে কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমার মা পুরো দুনিয়া যাকে চিকিৎসা করাচ্ছে সবার বাচ্চা হচ্ছে, তাহলে আমার ননদের বেলায় কেন এমন করলো? কিন্তু আমার মায়ের এই চিকিৎসার পরও আমার ননদের কোনো বাচ্চা হলো না। আর আমার বিয়ের বয়স আজকে 2 বছর, আমার ঘরে কোনো বাচ্চা নেই। তখন আমার স্বামী আমাকে বলল, দেখো তোমারও তো বাচ্চা হচ্ছে না, তাহলে তোমার মায়ের কাছ থেকে তুমি কিছু ওষুধ নিয়ে আসো যাতে তোমার বাচ্চা হয়। তো আমি আমার স্বামীকে লুকিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে চেক আপ করিয়ে ডাক্তার বলল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। আর ওই দিন আমি খুব কেঁদেছিলাম আর ভেবেছিলাম এখন তাহলে আমি কি করব?
হব। তারপর আমি আমার মায়ের কাছে গেলাম, গিয়ে সবকিছু খুলে বললাম। আমাকে বলেছে আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। তখন আমার মা আমাকে বললো এটা তো বড় সমস্যা, তাহলে তুই এখন কি করবি? আমি বললাম কিসের সমস্যা, তুমি তো সবার বাচ্চা হয়ে দাও, তাহলে আমার চিকিৎসা না হয় তুমিই করবে। তখন আমার মামাকে বললো না আমি তোমার চিকিৎসা করতে পারবো না। তখন রেগে গিয়ে বললাম কেন তুমি আমার চিকিৎসা করবে না, তুমি তো সবার চিকিৎসা করো, তাহলে আমার বেলায় তুমি কেন চিকিৎসা করবে না? তারপর আমি বুঝে গেলাম ওই রুমেতে এমন কিছু হয় যা মা কাউকে জানাতে চায় না। তারপর মা ওই রুমেতে সব মহিলাদেরকে নিয়ে কি এমন চিকিৎসা করে এটা জানার জন্য আমার আগ্রহ আরো বেড়ে গেল। আমি আমাদের বাড়ির কাজের খালাকে সব বললাম, তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে কিছুই জানালো না। শেষ পর্যন্ত আমি খালাকে অনুরোধ করলাম, দেখো তাহলে তোমার কিছু বলার দরকার নেই, কালকে আমি তোমার জায়গায় মায়ের ঘরে যাব, আর আজ তুমি ঘুমটা দিয়ে মায়ের ঘরে যাবে। মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তেল ছিটে পড়েছে, মুখটা খারাপ হয়ে গেছে। প্ল্যান মতো পরের দিন আমি খালার জায়গায় মায়ের ঘরে গেলাম, গিয়ে দেখলাম মায়ের ঘরটা পুরো অপারেশন থিয়েটারের মতো, যন্ত্রপাতি দিয়ে ভরা, বড় মেশিন ছিল আর একটা বিছানা রাখা ছিল। তারপর একটা মহিলা আসলো, আমার মামাকে বললো রিপোর্টটা দেখে। আর রিপোর্টটা যখন আমি দেখলাম তখন শুধু একটা কথাই লেখা দেখলাম যে আর উনি নাকি কোনোদিনও মা হতে পারবে না। তাকেও বলা হয়েছে সে যেন স্টুইপের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। তারপর মা ওই মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কি নিজ ইচ্ছা থেকে এই কাজগুলো করতে চাও? হ্যাঁ, আমি নিজ ইচ্ছাতে এই কাজটা করাতে চাই। আমি জানি এই বাচ্চাটা আমার স্বামীর না, কিন্তু যখন এই বাচ্চারা হয়ে যাবে তখন সবাই জেনে যাবে যে বাচ্চাটা আমার স্বামীর। এরপর আমি আমার মায়ের সমস্ত চিকিৎসার কথা ভালোভাবেই বুঝতে পারলাম। এতদিন ধরে টেস্ট টিউবের বাচ্চার চিকিৎসা করাতো আমার মা। আর মানে এতদিন যেসব মহিলাদের বাচ্চা হয়েছে সেই বাচ্চা তার স্বামীর নয়, অন্য লোকের। আর এই জন্যই মা এত দামি দামি বড় বড় মেশিন এনেছিল। মহিলাটা ঘর থেকে বের হতেই আমি আমার নিজের মুখ থেকে ওনাটা সরিয়ে ফেললাম। আর আমার মামাকে দেখে চমকে উঠলো। আর আমি আমার মাকে বললাম কি এজন্যই তুমি আমার চিকিৎসা করাতে চাচ্ছিলে না? আর আমার মা তখন আমাকে বলল দেখো আমি যেটা করছি সেটাতে তুমি আমাকে ভুল বোঝো না, কারণ আমি একটা মহিলাকে কষ্টের হাত থেকে বাঁচাতে চাই। এতদিন যে মহিলা আমার কাছে চিকিৎসা করাতে এসেছিল আমি কিন্তু তাদেরকে সবাইকে বলে দিয়েছি এই বাচ্চা কিন্তু তোমার স্বামীর নয়, অন্য লোকের। তারপর আমি আমার মাকে বললাম আমি জানি না মা তুমি ঠিক করছো নাকি ভুল করছো, তোমাদের কাজের খালার বাড়িতে কাজ করবেন এটা বলে সে চলে গেছে। তারপর আমার মা এই কাজগুলো করা ছেড়ে দিল। আর উপরওয়ালা যদি চান অবশ্যই আমি একদিন না একদিন মা হব। আর সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন।